দেখে খুব রেসপেক্ট করি, একটা হলো সাংবাদিক বন্ধুরা আর একটা হলো শিক্ষক সমাজ। এই দুই সমাজকে সম্মান করি একটি মাত্র কারণে, সাংবাদিকেরা যেমন জাতির বিবেক আর শিক্ষকরা হলেন এই জাতির বিবেক যারা তাদেরকে গড়ার কারিগর। তাই সাংবাদিক এবং শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা রইল। কৌশিক ভাই এখানে আছেন, আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করছি। এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি মহিলা ঐক্য পরিষদের সম্মানিত সদস্য বিথি রায়কে। বিথি রায়, আপনি সংক্ষিপ্ত বক্তব্য দিন। আচ্ছা, ঠিক আছে। এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি করেছি যিনি আপনারা জানেন দুইটা বই কিন্তু লিখেছেন এবং প্রতিবাদী কণ্ঠস্বর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আমাদের সুপরিচিত প্রদীপ মালাকারকে। প্রদীপ মালাকার, আপনি সংক্ষিপ্ত ভাবে একটু বক্তব্য দিন। সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা, এখানে বক্তারা ইতিপূর্বে ঝাবন রেখেছেন, এরপরে আর বলার কিছু আছে বলে আমি মনে করি না। আমি ডক্টর অভিজিৎ রায়, 26 তারিখে উনি দুর্বৃত্তদের হাতে নিহত হন। 25 তারিখে ওনাকে ভালোভাবে চিনতাম না। 26 তারিখে এই অখ্যাত অভিজিৎ হয়ে গেলেন প্রখ্যাত। অখ্যাত ছিল না কখনো। অর্থাৎ উনি হ্যাঁ, আপনারা বোধ অনেকেই জানেন না, ওনার সাথে আমার কোনো সশরীরে কোনো সাক্ষাৎ নাই। উনি জনগ্রন্থে লিখতেন, আমিও লিখতাম, সেই সুবাদে ওনার কিছু লেখা আমার জানা। উনি ছিলেন কিন্তু বিজ্ঞান মনস্ক একজন লেখক। শুধু তাই না, উনি বুয়েটের শিক্ষকতা করার প্রারম্ভে উনি সিঙ্গাপুরে গিয়ে পিএইচডি করেন। আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং এ কিন্তু বাংলাদেশে যে কয়েকজন হাতে গোনা ডক্টরেট আছেন তার মধ্যে এই ডক্টর অভিজিৎ রায় একজন। এই মেধাবী গুণী বিজ্ঞান মনস্ক লেখককে গত 2 বছর যাবত হুমকি দিয়ে আসছে এই মৌলবাদী জঙ্গিবাদী, যাদের অন্যতম একটা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ 7 নামে। তারা কিন্তু তাকে কিন্তু তার যুক্তি এবং তার বক্তব্যকে তারা তাদের প্রতিভা দিয়া প্রমাণিত করতে পারেন নাই। তাই তাকে সব দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য তারা সেই পথ নিয়েছে। অভিজিৎ কিন্তু আপনারা একটা খেয়াল করবেন, ইতিপূর্বে ব্লগার রাজীব, এই বুয়েটের ছাত্র নেতা দীপ, তারপর এই চ্যানেল আইয়ের উপস্থাপক ফারুকি, এই এবং হুমায়ুন আতা, এই হত্যাকাণ্ডগুলিতে একই সূত্রে গেলা এবং তাদের মুখ স্তব্ধ করার জন্য তারা করছে। এদেরকে যখন হত্যা করা হয়, দেশীয়ভাবে আন্দোলন প্রতিবাদ হয়, কিন্তু এই ডক্টর অভিজিৎ রায়ের বেলায় কিন্তু একটু ব্যতিক্রম। আপনারা লক্ষ্য করলে একটু দেখবেন যে অভিজিৎ রায়ের বেলায় কিন্তু আন্তর্জাতিক ভাবে তীব্র প্রতিক্রিয়া হয়। তবে কি অভিজিৎ মার্কিন নাগরিক বিধান এই প্রতিবাদ এই বিশ্বমূল এগিয়ে আসছে? তাই যদি হতো, ইতিপূর্বে অনেক মার্কিন নাগরিক সম্পত্তি বা প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে, তখন তো কোনো মার্কিন সরকার তাদের রক্ষা এগিয়ে যাননি। এবার কেন আমেরিকা সহ বিশ্বমূলরা, পশ্চিমা বিশ্বরা এগিয়ে আসলো? একটাই কারণ প্যারিসে যে হেবডু যে হামলা,
হ্যাপু হত্যাকাণ্ড এবং ডেনমার্কের হামলা এবং বুস্টনের হামলা একই সাদৃশ্য খুঁজে পেয়েছেন। তারা দেখছেন এখানে বাক স্বাধীনতা, গণতন্ত্রের উপরে হামলা। পরিশেষে একটা কথাই বলবো, আজকে যে অভিজিৎকে সরায় দেওয়া হয়েছে, তার স্থূল দেহটা সরায় দেওয়া হয়েছে, কিন্তু তার যে স্বাক্ষর চেতনা, এই চেতনাকে কিন্তু ধ্বংস করার মতো নয়। অভিজিৎকে যারা আঘাত করছে তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রকে আঘাত করা হয়েছে। আজকে আমি একটাই বলবো, আমার বলার বেশি সময় নেই। আজকে কিন্তু কেউ আমরা যে শান্তিময় নিরাপদ বাংলাদেশ নিরাপদ বিশ্ব আমরা রেখে যাওয়ার চিন্তা ভাবনা করছি, কেউ কিন্তু আগামী দিনের বিশ্ব যদি আমরা সচেতন না হই, এগিয়ে না আসি, কেউ রক্ষা পাবেন না। কেউ জানেন না কে আমার শত্রু, কে আমার মিত্র। যারা হাজী হায়দার, সুবন এবং হুমায়ুন আজাদ এবং সর্বশেষ যে ডক্টর অভিজিৎকে হত্যা করছে, তারা কিন্তু ওই টুপি দাড়ি পরাহিত ব্যক্তি নয়। আপনারা আমাদের মতন সেই প্যান্ট স্যুট সারা পরিহিত ব্যক্তি, তাই তাদেরকে কিন্তু শনাক্ত করা বড় কঠিন। তাই আগামী দিনের নিরাপদ বিশ্ব, শান্তিময় বিশ্ব যদি গড়ে তুলতে হয়, এই জঙ্গিবাদের বিরুদ্ধে এখনই সোচ্চার হতে হবে যার যার কর্ণ থেকে। এ থেকে কিন্তু আমাদের মাননীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু রেহাই পাবেন না। আমার ভাবতে অবাক হয়, যেখানে এক হালি মন্ত্রী দেখা করলেন, স্বয়ং প্রধানমন্ত্রী পিতা অজয় রায়কে সান্ত্বনা দিলেন, কেন পত্রিকায় সেটা ফলাও করে দেখা হলো না? কি তাদের দুর্বলতা? এই দুর্বলতা তবে কি মৌলবাদকে ভয় করছেন, হেফাজতকে ভয় করছেন, জামাতকে ভয় করছেন? আজকে যদি গণেশ উঠে যায়, কেউ রক্ষা পাবেন না। দেখবেন 2001-এ যে বিভৎস ঘটনা ঘটছে, তার জন্য ভয়ঙ্কর ঘটনা হবে। তখন তো এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা যারা দাবি করেন, তারা তো গ্রাম ছেড়ে বেরিয়েছেন, তখন তারা দেশের পালিয়ে রক্ষা পাবেন না। এই দিন অপেক্ষা করছে, অপেক্ষা করেন। কেউ যদি গা বেঁচিয়ে থাকতে চান, বল যার যার কোণার থেকে আপনাদেরকে এগিয়ে আসতে হইব। আগামী দিনের বিশ্ব আসতেছে, দেখেন কি এখন আইয়ের ঘোষণা দিছে। কিছুদিন আগে দেখলেন যে সিরিয়া এবং ইরাকে এই হাজার বছরের সভ্যতাকে ধ্বংস করছে। এখন তারা হুমকি দিছে যে আমরা মিশরের পিরামিড ধ্বংস করবো। আইএসের শাখা অলরেডি বাংলাদেশে খোলা হয়ে গেছে। কিছুদিন আগে র্যাব, পুলিশ অনেক উখিয়া এবং বিভিন্ন জায়গার মধ্যে অস্ত্র এবং অনেক কিছু তারা উদ্ধার করেছে। এগুলি কিসের আলামত? ভয়ঙ্কর দিন আসতেছে। শেখ হাসিনা রেহাই পাইবেন না। তাই যত দুর্বলতা জেনে এখন আমি মনে করি সমস্ত স্বাধীনতার পক্ষের মানুষ যে কোণার থেকে আসে, তারা দুর্বল, তারা কামরুষ, তারা ভীত, তারা পরাভূত হবে। আমি মনে করি আমাদের চেতনায় যদি জাগ্রত হয়, তারা মৃত ঘোষিত হবে। আমাদের চেতনাই তাদেরকে পরাভূত করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রদীপ মালাকারকে। সুধীবৃন্দ, আমরা আলোচনা সভার শেষ প্রান্তে এসে গিয়েছি। হয়তো আমাদের আর 3-4 জন বক্তা আছেন। এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি, আপনাদের সবারই পরিচিত, আমি আগে যখন ওনার সম্পর্কে বলেছি, উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যখন যুক্তরাষ্ট্রের জন্ম হয়, জন্মদাতাদের মধ্যে উনি একজন। সেই আমাদের অত্যন্ত প্রিয় এবং জানেন সবসময় বলিষ্ঠ ভূমিকা রাখেন। যখন কোনো অন্যায় বিচার আমাদের উপর নেমে আসে, উনি কখনো বসে থাকেন না। আমাদের সেই পরিচিত ব্যক্তিত্ব, কনভেনিং কমিটির সদস্য অধ্যাপক নবেন্দ্র বিকাশ দত্ত। অধ্যাপক নবেন্দ্র বিকাশ দত্তকে আমি আহ্বান করছি ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। আজকের এই মোহাম্মদুল্লাহ ভাইয়ের কোথায় যে নিন্দা সভা, প্রতিবাদ সভা নয়, আজকে নিন্দা সভার সম্মানিত সভাপতি এবং সুধীবৃন্দ, মাঠ বা হল প্রায় ফাঁকা, রাত অনেক হয়ে গেছে, বক্তব্য একই। তারপর হয়তো অলঙ্কারের কারণে নাম আমার
আমার নামটা ডাকা হয়েছে এবং দুটো কথা বলতে হচ্ছে। আমি আর এখন বলার মোটে আগ্রহ ছিল না, তারপরেও সবার সৌন্দর্য রক্ষার্থে যেহেতু নাম ঘোষণা করা হয়েছে তাই দুটো কথা বলবো। অভিজিৎ তার স্লোগান ছিল, তার আদর্শ ছিল, তার বক্তব্য ছিল, আপনার মতের সঙ্গে আমি একমত হতে না পারি, কিন্তু আপনার মত প্রকাশের অধিকারকে রক্ষা করার জন্য আমার শেষ রক্তবিন্দু দিতে আমি প্রস্তুত। আজকের এই বিশ্বের যে কঠিন অবস্থা, সেটা থেকে যদি আমরা উত্তরণ চাই, তাহলে এই শক্তি, এই কণ্ঠ যত বেশি এগিয়ে আসবে, ততই সন্ত্রস্ত হবে সেই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী। আজকে তারা অভিজিৎকে নির্মমভাবে খুন করেছে, কারণ তারা সন্ত্রস্ত যে এরকমের কণ্ঠ যদি আরো যুক্ত হয়, এগিয়ে আসে, তাহলে তারা পরাজিত হবে। তাই তারা একের পর এক অধ্যাপক হুমায়ুন আজাদ, রাজীব হায়দার এবং সেই ফেব্রুয়ারি মাসের সব ঘটনা ঘটছে। আজকে ফেব্রুয়ারি মাস, তারপর আমাদের স্বাধীনতার মাস, এই দিনগুলোকে তারা বেছে নিচ্ছে। সুতরাং এটা বুঝতে হবে এই শক্তি কারা, যারা স্বাধীনতা চায় না, যারা বাংলাদেশ ভূখণ্ড চায় না। আমি আবার বলছি, বঙ্গবন্ধু হয়তো দেশের পিতা হিসাবে তিনি অনেকটা এ ব্যাপারে কিছুটা আমি বলবো লিবারাল অ্যাটিটিউড নিয়েছিলেন, কিন্তু এটা ছিল চূড়ান্ত ভুল। কারণ কেউটে সাপ রেখে রাখা মানে হচ্ছে মৃত্যুর সঙ্গে একদিন আলিঙ্গন করা। তাই এখনো সময় আছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই অশুভ শক্তি, এই অশুভ শক্তিকে পরাভূত করে যে দেশ আমরা ৭১-এ ৩০ লক্ষ শহীদের বিনিময়ে পেয়েছিলাম, তাকে আমরা যেন আবার সেই অবস্থায় নিয়ে যেতে পারি, তার জন্য আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম, ঐক্যবদ্ধ প্রতিবাদ আরো জোরালোভাবে প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ ল সোসাইটির সেক্রেটারি আব্দুর রহমান রশিদকে। আব্দুর রশিদ। সবাইকে ধন্যবাদ। আসলে আমি এতখানি প্রস্তুত ছিলাম না, আচমকাভাবে এইভাবে কথা বলতে হবে। তো দাদা কিছুক্ষণ আগে আমাকে টেক্সট করেছিল, তো আমি বলেছিলাম যে হ্যাঁ বলা যেতে পারে। আজকে যে বিষয়টা আমরা নিয়ে কথা বলছি, এটা আসলে একটা সময়োপযোগী একটা ব্যাপার, এবং বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষিতে যে জায়গায় পৌঁছেছে, এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে যদি আমরা প্রতিবাদ না করি সম্মিলিতভাবে, তাহলে কিন্তু এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। পৃথিবীর বিভিন্ন সমাজ ব্যবস্থাতেই কিন্তু এই শিক্ষাই আমরা পেয়ে থাকি। তো এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু এই প্রথম হলো না, বাংলাদেশ হয়ে আসছে স্বাধীন হওয়ার পর থেকে, বিশেষ করে আমাদের গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বরং আমরা এই ধরনের মাইনরিটির উপর অত্যাচার, হত্যা এগুলো বেশি করে দেখে আসছি। তো আজকে ভালো হতো যদি এখানে দেখতাম যে মসজিদের ইমাম আছেন আলোচনার জন্য, আমাদের কমিউনিটির অন্যান্য বড় বড় যে অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সেক্রেটারি প্রেসিডেন্টরা আছে একইভাবে কথা বলার জন্য। পৃথিবীর যে প্রান্তে আমরা যেভাবেই থাকি না কেন, সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে যদি এই ধরনের প্রতিবাদ সভার আয়োজন করি, অবশ্যই তার একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশের মধ্যে পড়বে, এটা আমি বিশ্বাস করি। আমি একজন খোদা বিশ্বাসী মানুষ, বাট স্টিল আমি বিশ্বাস করি সব ধর্মকে কিভাবে রেসপেক্ট করা উচিত, এবং সবার নিজ নিজ ধর্ম সম্পূর্ণ নিজের কাছে। ইট ইজ দ্য রিলেশন বিটুইন গড এন্ড মি, এন্ড নোবডি, নো থার্ড পারসন হ্যাজ এনি রাইট টু ইন্টারফেয়ার ইন দিস কানেকশন। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তো শার্লক হোমস যখন তার ডিটেকটিভ গুলোর আর্টিফিশিয়াল কজ গুলো যখন উনি খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে কিছু ন্যাচারাল কজ উনি বের করার চেষ্টা করলেন, আমারও মনে হয় যে বাংলাদেশে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এগুলোর পিছনে কিন্তু ন্যাচারাল কিছু কজ আছে। আমরা আর্টিফিশিয়াল কজ নিয়ে অলরেডি অনেক আলোচনা করেছি। একজন লয়ার হিসেবে আমার কাছে মনে হয় ন্যাচারাল কজগুলো আমাদের বিশ্লেষণ করা দরকার। যেমন আমি বলতে পারি যে মৌলবাদ কিংবা সাম্প্রদায়িকতাকে আমরা আজকে দোষারোপ করছি, এতে ভাগ্য তো ৭১-ই নির্ধারণ হয়ে গিয়েছিল।
71-এর পর থেকে বাংলাদেশে মৌলবাদ বা সাম্প্রদায়িকতা থাকার প্রশ্নই ছিল না, কিন্তু কিভাবে এই মৌলবাদ এত বড় আকার রূপ ধারণ করলো আমাদের দেশের মধ্যে। এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই জাতীয় পার্টি, এই জামাত, যাদেরকে আমরা বারবার ক্ষমতায় নিয়েছি, এরাই কিন্তু রাজনৈতিক গেম খেলে এই মৌলবাদদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে। এটাকে থেকে আমরা সবাই দিকে বুঝতে হবে, রিলিজিয়ন ইজ এ ট্রাম্প কার্ড ফর অল পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ। তারাই মৌলবাদকে বাংলাদেশের মধ্যে আবার ফিরিয়ে নিয়ে এসে একটা ফ্যাক্টর করে দিয়েছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ সংবিধান আর্টিকেল 25, 28 and the state religion of Islam, this is kind of hypocrisy. স্টেটের কোন রিলিজিয়ন থাকতে পারে বলে আমি চিন্তা করতে পারি না। স্টেটে একটা রিলিজিয়ন আছে ইসলাম, এট দ্য সেম টাইম আর্টিকেল 25 and 28 এ বলা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে কারোর প্রতি কোনো ভেদাভেদ করা যাবে না, একটা স্পন্সরশিপ দিয়ে তারপরে ভেদাভেদ করা যাবে না। হোয়াট কাইন্ড অফ হিপোক্রেসি ইজ দ্যাট? আমার কাছে মনে হয় এগুলো সম্পূর্ণই পলিটিক্যাল খেলা। তারপর আমার কাছে যেটা মনে হয় যে আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে এদের সাংগঠনিক দুর্বলতা, গণতান্ত্রিক দুর্বলতা, এগুলোকে এস্টাবলিশ করার পিছনে কিন্তু বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এরা বিভিন্ন ভাবে ক্ষমতা যাওয়ার জন্য এই সাম্প্রদায়িকতা মৌলবাদকে প্রশ্রয় দিয়েছে, এবং আমার কাছে মনে হয় যে দুটো ফ্যাক্টর খুব বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশে, যেমন একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটা গণতান্ত্রিক সংবিধান এবং একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের অভাব বাংলাদেশে কিন্তু দুর্বল একটা জায়গার মধ্যে নিয়ে এসছে। আমাদের কোন বাংলাদেশের গণতান্ত্রিক মানে সাংবিধানিক কোন প্রতিষ্ঠান কিন্তু বলিয়ার শক্তিশালী নিরপেক্ষ না, বিচার বিভাগ নিরপেক্ষ স্বাধীন শক্তিশালী না, নির্বাচন কমিশন শক্তিশালী স্বাধীন নিরপেক্ষ না, পুলিশ স্বাধীন শক্তিশালী নিরপেক্ষ না, সেনাবাহিনী স্বাধীন শক্তিশালী নিরপেক্ষ না, কোন মানবাধিকার কমিশন স্বাধীন শক্তিশালী নিরপেক্ষ না, দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের স্বাধীন শক্তিশালী নিরপেক্ষ না। মানুষকে সেভ করে কারা? ব্যক্তি না প্রতিষ্ঠান? একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে প্রতিষ্ঠান কিন্তু মানুষকে সেভ করে, প্রতিষ্ঠান কিন্তু ভ্যালুগুলোকে আফোর্ড করে, প্রতিষ্ঠানই কিন্তু ইজ আ সেফগার্ড টু প্রোটেক্ট দ্য ভ্যালুস এন্ড বিলিফ অফ দ্য পিপল। সেই প্রতিষ্ঠানগুলোকে আমাদের এই বিএনপি, আওয়ামী লীগ, এই জামাত এবং এই জাতীয় পার্টি এরা কিন্তু ক্রমান্বয়ে ধ্বংস করে দিয়েছে। কোন প্রতিষ্ঠানকে বাংলাদেশে দাঁড়াতে দেয়নি, যার ফলে আমরা একটা ফ্লেক্সিবল কান্ট্রির মধ্যে বসবাস করছি। একদিন বললেন যে